আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের গ্রাফিক্স ডিজাইনের দ্বিতীয় কোর্সে। তো গতদিনের কোর্সে আমরা মূলত শিখছিলাম আসলে কিভাবে ক্যামেরার অ্যাঙ্গেল গুলো ঠিক করে, ক্যামেরার বেসিক গুলো কি কি, আমরা ক্যামেরার ভিতরে ঢুকে দেখাইছিলাম যে ক্যামেরার ভিতরে কি দেখি আছে এগুলো। তো আজকে আসলে ক্লাসটা আমরা কোন টপিকের উপর নেবো এটা সম্পূর্ণ নির্ভর করতেছে আপনাদের উপর। আপনারা কোন দিকে আগ্রহী। আপনারা যদি চান যে আমরা আহ ক্যামেরা দিয়ে কেমনে ভিডিও ধারণ করে, আগের দিন যেটা দেখাইছিলাম আমরা ক্যামেরার যে অ্যাঙ্গেল গুলো, ওই ক্যামেরার বেসিক থেকে এরপরে দেখা যাচ্ছে যে আমরা ভিডিও কিভাবে ধারণ করবো, ভিডিওর ক্ষেত্রে কন্ট্রাস্ট, লাইট ব্যালেন্স কিভাবে করবো, ফোকাস কিভাবে করব, এটা চাইলে আমরা এটা দেখাতে পারি। অথবা আমরা আজকে সরাসরি গ্রাফিক্স ডিজাইনের ভিতরে ঢুকতে পারি এবং গ্রাফিক্স ডিজাইন এলিমেন্ট নিয়ে কথা বলতে পারি। তো আপনারা আসলে কোন দিকে আজকে আগ্রহী বেশি? ভিডিও আহ জাস্ট ধারণ করা শিখবেন, নাকি আমরা গ্রাফিক্স ডিজাইনের দিকে আমরা শুরু করব? চলুন ফার্স্টে দিয়ে দিন তাহলে। করা শিখতে শিখতে হবে আগে, তারপরে গ্রাফিক্স শিখলে ভালো হয়। আগে ভিডিও ধরন না শিখি তাহলে গ্রাফিক্স কিভাবে পারবো? না, গ্রাফিক্স আর ভিডিওটা এক আলাদা বিষয়। একটা হচ্ছে আমাদের ভিডিও মোশন গ্রাফিক্স, আর একটা হচ্ছে আমাদের ছবির গ্রাফিক্স। এখন আমরা ভিডিও শেখা বলতে কি, আমরা ভিডিও কেমনে ধারণ করে, ভিডিও ধারণের ক্ষেত্রে আমি তো আগের দিন বেসিক গুলো দেখাই দিয়েছিলাম যে ওপেন ক্যামেরার ভিতরে ঢোকার পরে এগুলো element গুলো আছে সেগুলো আমি দেখাই। তো এইগুলোর উপরে আমরা জাস্ট একটু প্র্যাকটিস করলেই কিন্তু আমরা কি আছে। তো আমি আসলে যেটা চাচ্ছিলাম যে আজকে আমরা দেখা যাচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনের যে বেসিক, গ্রাফিক ডিজাইনের এলিমেন্টগুলো এগুলো চেক করে দিয়ে গ্রাফিক্স ডিজাইনের ভিতরে আমরা ঢুকবো। তো এটাতে তাহলে আপনাদের কজন আহ, তাহলে ভিডিও। আমি একটু কথা বলি। হ্যাঁ, বলেন। আপনি ইনশাল্লাহ ওই ক্যামেরা সম্পর্কিত কিছু ধারণা দিয়ে তারপরে গ্রাফিক্স শুরু করলে মনে হয় ভালো হয়। এটা আমার মতামত, ভালো হয়। আচ্ছা আচ্ছা, নাইমুল ইসলাম নাহিয়ান, আপনার ওই মাইক্রোফোনটা অন হয়েছে, ওটা কাইন্ডলি একটু মিউট করেন। হ্যাঁ হ্যাঁ, এবার এবার একটু বলেন কাইন্ডলি কি বলছিলেন ভাই আব্দুল মাজিদ ভাই। জি ভাই, বলতেছিলাম শুরুতে ভিডিও ধারণ সম্পর্কে একটু ক্লাস দেখায়, এরপরে মনে হয় গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত ক্লাস করালে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন ভিডিও ধারণের ক্ষেত্রে আমি যেটা চিন্তা করতেছিলাম যে ভিডিও ধারণের ক্ষেত্রে আপনারা কিভাবে কি করবেন, কারণ আমি তো এখানে দেখা যাচ্ছে জাস্ট ক্যামেরায় দেখালে তো আপনারা ওইভাবে বুঝতে পারবেন না। তো এই জন্য আমি যেটা চিন্তা করতেছিলাম যে আমি আগামী দিন হচ্ছে আপনাদের মানে বাইরের আউটডোর লাইটে যে আপনাদের জন্য ভিডিও করে আমি সেটা দিব। তো ওইটা করলে ভালো হয়, নাকি আমি এখন আপনাদের জাস্ট একটা বেসিক দেখাই দিব যে এইটা এটা করে আপনারা এই সেটিংস গুলো করতে পারেন, সেটা কি করবো? কোনটা আপনার প্রেফার করেন এখন? স্যার, বেসিকটা দেখিয়ে দেন। ওইটা ভালো হয় আপনি যেটা বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাদের অবশ্যই আমি এটা পাঠিয়ে দিব না। আর পাশাপাশি আমি আপনাদের বেসিকটাও আমি এখন দেখাই দিচ্ছি যে বেসিকটা কোথা থেকে কি করবেন সেটা আর কি। তো আমি তাহলে শুরু করি। তাহলে আমার 1 মিনিট একটু সময় দেন, আমি আসছি। জি, ঠিক আছে জি। স্যার, ভিডিও এডিটিং সম্পর্কে কিছু শিখাবেন না? হ্যাঁ, আমরা ভিডিও এডিটিং সবগুলোই শিখবো। আমরা গ্রাফিক ডিজাইনের বেসিকটা শিখবো, ভিডিও এডিটিং শিখবো, ভিডিওতে সবকিছুই শিখবো। এখন আহ আমরা প্রথমে আমি যেটা করতে চাচ্ছিলাম যে আপনাদের ক্যামেরা চালানোটা আগে শিখাবো, কারণ ভিডিও এডিটিং এর জন্য তো আগে ক্যামেরা চালাইতে হবে। ক্যামেরা চালানোটা শেখার পরে আমরা যেটা করব যে আমরা গ্রাফিক ডিজাইনের একটা বেসিক নলেজটা নিব। গ্রাফিক্স ডিজাইনের একটা বেসিক নলেজ নেওয়ার পরে গ্রাফিক্স ডিজাইনে দেখা যাচ্ছে যে আমাদের তো মোট এই ইসে 12টা ক্লাস। তো 12টা ক্লাসের ভিতরে আমাদের 12 ঘন্টা। তো 12 ঘন্টার ভিতরে আমরা মোটামুটি আমরা কত আমাদের
ভিডিও এডিটিং শেখার জন্য আসলে খুব বেশি সময় প্রয়োজন হয়। ভিডিও এডিটিং আমি দেখা যাচ্ছে যে যদি 2 থেকে 3 দিন দেখে আপনারা পেরে যাবেন, এমনি নিজে একটু প্র্যাকটিস করলে। আর আমি যেটা দেখিয়ে দিব ওটা যদি 2 3 দিন প্র্যাকটিস করেন আপনারা নিজেই পারবেন। তো মেইন সমস্যাটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এই জন্য হচ্ছে আমি আজকে আপনাদের প্রথমে ক্যামেরা কিভাবে চালাতে হয়, ক্যামেরার কি দেখি সেটিংস গুলো আছে এগুলো একটু দেখাবো। দেখার পরে আমি চলে যাব হচ্ছে আপনাদের বেসিক্স গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারের দিকে যাব। আচ্ছা, আপনার মোবাইলে কিভাবে করতে পারেন আমি প্রথমে পিসি ধরতেছি না, প্রথমে মোবাইল থেকেই শেখাচ্ছি আপনাদের। এবং আমাদের এখানে অধিকাংশই তো মোবাইল সম্ভবত, এই জন্য আমি চিন্তা করছি যে পুরো গ্রাফিক্স ডিজাইনের বেসিকটা আমি মোবাইলে আপনাদের দেখাবো। এবং মোবাইলে দেখানোর পরে মোবাইলের যে বেসিক গুলো ওগুলো আসলে একটু এলাবোরেট ভাবে পিসিতে আছে। তো মোবাইল একটু শিখে গেলে পরে পিসিটা পারা আসলে এতটা কঠিন কিছু না, কারণ বেসিক বিষয়গুলো একই, ওখানে তো কিছু এক্সট্রা ফিচার টিচার আছে, তো এগুলো আমরা পরবর্তীতে কোনো এক সময় দেখবো। কিন্তু আমরা এই পুরো কোর্স মডিউলটা আসলে মোবাইলের উপর বেস করে পড়তেছি, কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমাদের এখানে যারা আছেন তাদের প্রায় 99% কিন্তু জাস্ট মোবাইল, এবং খুব কম মানুষের হয়তো পিসি আছে। এখানে বোধহয় যারা আছেন তাদের ভিতরে তো হাতে গোনা 2 3 জনের পিসি আছে কিংবা ল্যাপটপ আছে। তো এই জন্য আমি আসলে এটা সম্পূর্ণ যাতে সবাই প্র্যাকটিস করতে পারে, সবাই করতে পারে, এই জন্য আসলে এইটাকে আমি ওইভাবে রাখার চেষ্টা করছি। তো আপনারা কি বলেন যে মোবাইলেরটাই দেখাবো নাকি আমি আপনাদের ইসের পরে কম্পিউটারও দেখাবো, কি কোনটা আপনাদের ভালো হয় বেশি? আমার তো মনে হয় যে মোবাইলে বোধহয় যে মোবাইল ভালো হবে। বেশি মোবাইল হলে ভালো ভালো হয়, আমাদের সবার মোবাইল তো হলে ভালো। মোবাইলেরটাই দেখেন স্যার, আগে মোবাইলটা খালি স্যার বেসিকটা ভালো। পিসিতে শেখাবেন না? হ্যাঁ, তাহলে যেহেতু অনেকের পিসিও আছে, আমি তাহলে মোবাইলটা পিসিতে আসলে খুব বেশি কঠিন না, পিসিটা সহজ আছে। তো আমি তাহলে হচ্ছে মোবাইলটা শিখায় শেষের 2টো ক্লাস হচ্ছে আমি পিসিতে দেখাবো, যে পিসিতে কিভাবে কি আমরা ভিডিও এডিটিং করবো, কি করবো, বুঝছেন? কারণ আমরা ফোনের যে বেসিক গুলো ওগুলো শিখে গেলে পিসিতে একই কাজ একই বিষয়, শুধু একটু দেখা যাচ্ছে একটু ওলটপালট আছে, কোথাও একটু বেশি আছে, কোথাও একটু কম আছে, কোথাও একটু মানে সাজানো উল্টো পাল্টা করে আছে, এগুলো একটু দেখাই দিব, এটা ধরাই দিলে আপনারা নিজেরাই পারবেন। তো আমরা তাহলে শেষের 2টো ক্লাস পিসির জন্য রাখি নাকি বলেন? জি এটা জি ভালো স্যার। হয়। জি জি এটা ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 4 জন যাদের পিসি আছে তারাও পিসিটা শিখে গেলেন, আর বাকিরা তো সবাই মোবাইলেরটা শিখলেন। তো আচ্ছা, আমি তাহলে এখন আপনাদের কিসে নিয়ে যাই, আমি আমার আহ মোবাইল স্ক্রিনে নিয়ে যাই। আচ্ছা, আমরা আগের দিন যেই ওপেন ক্যামেরা যেটা দেখাইছিলাম, এই যে ওপেন ক্যামেরা, যেটা ক্যামেরার আইকন যেটা দেখতে পাচ্ছেন ওপেন ক্যামেরা, এই ওপেন ক্যামেরাটা আমরা ওপেন করলাম। করার পরে এখানে কোনটা কোন স্লাইডের কাজ কি আমি এটা গতদিন বিস্তারিত সব দেখাইছিলাম, যে আমরা আসলে কোথায় কোন সেটিংস কি আনবো সেটা। তো এখানে এই যে আমার এটা ম্যানুয়াল দিয়ে আছে, এটা হচ্ছে ডিস্টেন্স ই করে আমাদের ফোকাস ঠিক করার জন্য আমি ফোকাস ঠিক করতেছি আর কি, একটা ছবি টবি তোলার জন্য আর কি। তো যাই হোক, এখন আমরা ভিডিওর বেসিকে ঢুকবো। তো ভিডিওর বেসিকে ঢোকার জন্য আমাদের প্রথমেই আহ আপনার খেয়াল রাখতে হবে, নর্মালি আপনার এই অবস্থায় থাকতে পারে, থাকার পরে আপনার যেটা করতে হবে, এই যে রাউন্ড নীল রঙের যে রাউন্ডটা আছে এই রাউন্ড সার্কেলের নিচে দেখেন যে আপনার এখানে একটা ভিডিওর আইকন আছে। অর্থাৎ এই এই যে আমার রাউন্ড সার্কেলে স্ক্রিনে দেখেন রাউন্ড সার্কেলের নিচে একটা ছোট্ট রাউন্ড সার্কেলে এরকম একটা ভিডিও ত্রিকোণ আকার দিয়ে পাশে একটা ত্রিভুজ দিয়ে আছে। তো এইটা হচ্ছে ভিডিও আইকন। এটার ভিতরে ঢুকবে, ঢোকার পরে আপনার এই যে পেজটা ওপেন হলো এটা দিয়ে বোঝাচ্ছে আপনার ভিডিও পেজটা আসছে। এইবার আপনার কোনো একটা বিষয় আপনি ভিডিও করবেন, তার আগে প্রয়োজন হচ্ছে আপনি কোন বিষয়টা ভিডিও করবেন সেটাকে সাবজেক্টে রেখে আপনার মানে এটা লাইট ব্যালেন্স ঠিক করা। এখন লাইট ব্যালেন্স ঠিক করার ক্ষেত্রে আমি যদি আমার এই পাওয়ার ব্যাংকটার দিকে, জাস্ট পাওয়ার ব্যাংকটাকে আমি যদি আপনাকে দেখাতে চাই তাহলে কি করতে হবে, আমরা যে গ্রিড লাইন করছিলাম, এখন পাওয়ার ব্যাংকটাকে দেখাতে গেলে আমরা এক কাজ করতে পারি, এই উপর থেকে এভাবে ধরা। কিন্তু উপর থেকে এভাবে ধরলে হচ্ছে কি, দেখেন আমার টেবিল আছে, পাশে আমার ল্যাপটপটা আছে, আর এই পাশে আমার পাওয়ার ব্যাংকটা আছে, পাওয়ার ব্যাংক কিন্তু মেইন ফোকাসে আসতেছে না। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট পাওয়ার ব্যাংকটাকে এই যে আমাদের মাঝখানে গ্রিড লাইনে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আপনারা লক্ষ্য করবেন যে এখানে লাইট অত্যন্ত বেড়ে গেছে, লাইট ফেড হয়ে গেছে। তাহলে এবার এই যে এই পাশে দেখেন যে প্লাস মাইনাস যে আইকনটা, এই প্লাস মাইনাস আইকনের উপরে আমরা ক্লিক করলাম, লাল রঙের যেটা হয়ে গেছে। প্লাস মাইনাস আইকনের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে আসছে, এবার আপনি এখানে মাইনাস করেন, মাইনাস করলে হবে কি আপনার
মানে এই যে ব্রাইটনেস ব্যালেন্সটা ঠিক হবে। যেমন মনে করেন আগে একটু সাদা সাদা হয়ে গেছিল, এখন আমি যদি এক্সপোজার কমায় দিই, কমায় দিলে দেখেন যে আপনার মোটামুটি আমার পাওয়ার ব্যাংকটাকে সুন্দর দেখাবে, এরকম একটা পরিবেশ চলে আসছে। আমি যদি দেখি, এক্সপোজার -1.20 আমার মোটামুটি ভালো একটাই আসতেছে। এইবার এক্সপোজার এখানে দেওয়ার পরে আমরা এক্সপোজার লক করে দিই। এই যে নিচে এই যে লকের আইকন দিয়ে প্লাস মাইনাস যেটা আছে, এটা দিয়ে হচ্ছে এক্সপোজার লক করে। এক্সপোজার লক করে দিলাম। লক করে দেওয়ার পরে আমরা এই এক্সপোজারটা কমানো বাড়ানো করলে তাহলে এক্সপোজারটা চেঞ্জ হবে না। এক্সপোজারটা আমরা এভাবে করলাম। এক্সপোজারটা আমি আবার ঠিক করে নিচ্ছি, নিলাম। নেওয়ার পরে আমার এখানে ফোকাসের ক্ষেত্রে 3 ডট আইকন থেকে আমি ম্যানুয়াল ফোকাস দিয়ে রাখছি। তো এবার ম্যানুয়াল ফোকাস আমরা একটু ম্যানুয়াল ফোকাস করবো। এটার উপরে দিয়ে আমি স্লাইডারটা এই যে এদিক ওদিক করে ফোকাসটা পুরো পাওয়ার ব্যাংকের উপরে নিয়ে আসলাম। এইবার আমাদের যে কাজটা হবে, ফোকাসটা পাওয়ার ব্যাংকের উপরে আনার পরে এবার আমরা চাইলে ভিডিও আইকন অন করতে পারি। এখন আমাদের এদিকে দেখতে হবে এই যে এই কোনায় লাল রঙের যেই লক চিহ্নটা আমি দিয়ে রাখছি, এই লকটা করা আছে কিনা। কেননা এই লক চিহ্নটা যদি না থাকে, মানে লকটা যদি আপনি করে না রাখেন, তাহলে হবে কি, লকটা করে না রাখলে আপনি যখন জাস্ট ফোনটা ওঠানামা করবেন তখন লাইটের সাথে এইটা ব্যালেন্স করতে যাবে, এবং তখন দেখা যাবে যে বারবার কোথাও লাইট বেশি হয়ে যাচ্ছে, লাইট কম হয়ে যাচ্ছে, এই সমস্যাটা হবে। এই জন্য আমরা এক্সপোজারটা সবসময় লক করে নিব। লক করে নিলে হবে কি, আমাদের এই সমস্যাটা আর তৈরি হবে না। এক্সপোজার লক আছে, আমাদের ফোকাস আমরা দিয়ে দিলাম পাওয়ার ব্যাংকের উপরে। এবার আমি যদি চাই যে জাস্ট পাওয়ার ব্যাংকটাকে ভিডিও করবো, তাহলে কি করতে পারি, সাপোজ আমি এইখান থেকে ধরলাম, তো ফোনটাকে কিন্তু আমি এইভাবে ধরতেছি, এইভাবে ধরে আমি এইভাবে নিয়ে আসবো। এইটা অর্থাৎ মোশনটা কিভাবে ক্রিয়েট হবে, আমি জাস্ট এইভাবে ধরছি, এইভাবে ধরে আমি এইভাবে নিয়ে আসলাম সাইড করে। তাহলে আমরা করি, এখানে দিলাম, দেওয়ার পরে ফোকাস করলাম। দেখেন আমি জাস্ট পাওয়ার ব্যাংকটাকে ফোকাস করছি। এবার দেখেন পাওয়ার ব্যাংকের পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে। সবাই কি লক্ষ্য করতেছেন ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে? জি। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি যখন এই পাওয়ার ব্যাংকটার উপরে ফোকাস রাখছি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে, যাতে সম্পূর্ণ ফোকাসটা পাওয়ার ব্যাংকের উপর চলে আসে। এইবার আমি এই ফোকাসটাকে রেখে আমি পাওয়ার ব্যাংকের এই মাথা থেকে আমি ঘুরিয়ে এই মাথায় নিয়ে যাব। এবার কিভাবে নিয়ে আমি এখানে নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট রেকর্ডার বাটন অন করে দিলাম। রেকর্ড হওয়া শুরু হয়েছে। এবার এবার রেকর্ড হওয়া শুরু হওয়ার পরে আমি ধীরে 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 এটা ঘুরাচ্ছি 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 ঘুরাচ্ছি, এভাবে ঘুরায় এই পর্যন্ত নিয়ে আসলাম। আনার পরে এবার অনেকে দেখবেন যে আপনার এইটাকে পাওয়ার ব্যাংকের উপর থেকে এইভাবে নিয়ে যায়। এবার মনে করেন হালকা করে পাওয়ার ব্যাংকের উপর থেকে এভাবে নিয়ে গেলেন, এই নিয়ে গেলেন। এইভাবে কিন্তু আপনার রিভিউ গুলো দেওয়া হয়। অর্থাৎ আপনার একটা দেখা যাচ্ছে যে কোনো জিনিসপত্র আছে, একটা দেখা যাচ্ছে পাওয়ার ব্যাংক, একটা ল্যাপটপ, এগুলো দেখবেন যে এভাবে ভিডিও মানে সিনেমাটোগ্রাফি করে হচ্ছে এগুলোর দেওয়া হয়। তো এই যে সিনেমাটোগ্রাফি হচ্ছে আমি জাস্ট পাওয়ার ব্যাংকটার উপর থেকে খুব ধীরে ধীরে আমার ফোনের স্ক্রিনটাকে নিয়ে যাচ্ছি। যেমন আমি যদি আপনাকে দেখাই ক্যামেরাতে, এই যে পাওয়ার ব্যাংকটাকে ধরছি, ধরার পরে আমার এই ক্যামেরাটাকে খুব ধীরে ধীরে পাওয়ার ব্যাংকের উপর থেকে নিয়ে যাচ্ছে, যাতে দেখা যায় যে জাস্ট পাওয়ার ব্যাংকটা সরে যাচ্ছে এরকম। আর যেহেতু আমার ফোকাস লক করা রয়েছে, সুতরাং আমার পিছনের বিষয়টা ক্যাপচার করবে না, পিছনেরটা ঘোলা দেখাচ্ছে। এবারে এই পাশ দিয়ে আমি ধীরে 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 যাচ্ছি, তাহলে কি হবে, আমি যখন একটু একটু সামনে যাচ্ছি আমার জায়গাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। যত বেশি সামনে যাচ্ছি তত বেশি ফোকাস ক্লিয়ার হচ্ছে। এইটা এই গেল। তো এইটা হচ্ছে আমাদের ফোকাস কন্ট্রোলের বিষয়। আমরা যখন ম্যানুয়াল ফোকাস করবো তখন হচ্ছে এভাবে আমরা ফোকাসটা করতে পারি। তাহলে আমি ভিডিও অফ করে দিলাম, ব্যাস আমাদের একটা ভিডিও ধারণ হয়ে গেল। তো ভিডিও ধারণের ক্ষেত্রে আমাদের মেইন যে বিষয়টা নজরে রাখতে হবে সেটা হচ্ছে এক্সপোজারটা লক আছে কিনা। এক্সপোজারটা লক না থাকলে হবে কি, এক্সপোজারটা লক না থাকলে আপনি আলোর সাথে এটা ওঠানামা করবে। দেখা যাচ্ছে কোথাও খুব বেশি ব্রাইটনেস আলো, সেখানে আলো কমায় ফেলবে, যেখানে খুব কম আলো সেখানে বাড়ায় ফেলবে অটোমেটিক। তো বারবার একটা ভিডিওর ভিতরে কোথাও কমাচ্ছে কোথাও বাড়াচ্ছে, এরকম দেখতে আসলে ভালো লাগে না। এই জন্য হচ্ছে আমাদের সবসময় এটাকে লক করে রাখতে হবে। এটা গেল। দেওয়ার পরে আমরা এইখানে দেখেন আমি যেটা করছি, নর্মালি আপনাদের এই যে এই 3 ডট আইকনটা আছে না, এই যে মনে করেন যে এই কোনায় এই যে
থ্রি ডট যে আইকনটা আছে, এই থ্রি ডট আইকনের মানে সেটিংস আইকনের নিচে যেটা থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনের ভিতরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে ওই কোনায় একেবারে উপরে এএফ আছে, একটা ফুলের মতো চিহ্ন আছে, একটা লক আইকন আছে, তারপরে একটা ইনফিনিটি চিহ্ন আছে, একটা হচ্ছে এমএফ দিয়ে আছে, আর একটা হচ্ছে আপনার দুটো অ্যারো চিহ্ন দিয়ে আছে। তো এই দুটো অ্যারো চিহ্ন দিয়ে বোঝায় আপনার পুরো সেটিংসটাকে আবার রিসেট করে আগের সেটিংসে নিয়ে যাওয়া। আর নর্মালি আপনাদের এএফ এ থাকবে। এএফ এ থাকা মানে হচ্ছে অটো ফোকাস, অর্থাৎ এটা আপনার আপনার ইসের মতো ফোকাস করবে। যেমন মনে করেন আমি এখানে দিলাম, এখানে দিলে এই যে আমি এটার উপরে ক্লিক করলে এই জায়গাটা ফোকাস করতেছে, আমি যদি আমার ল্যাপটপের দিকে ক্লিক করি তাহলে ল্যাপটপটাকে ফোকাস করতেছে, এরকম। এটা হচ্ছে অটো ফোকাস, অর্থাৎ ফোকাস অটোমেটিক্যালি হবে। আর যদি আপনি এখান থেকে এই যে ফুলের মতো আইকনটা দেন, তাহলে হচ্ছে ফোকাস ম্যাক্রো। ম্যাক্রো ফোকাস বলতে বোঝায় হচ্ছে এটা খুব দূরের জিনিসকে ফোকাস করা যাবে, দূরের জিনিস। ম্যাক্রো মানে হচ্ছে বড়, ম্যাক্রো। আর মাইক্রো কিন্তু আলাদা, মাইক্রো হচ্ছে খুব ছোট, আর ম্যাক্রো মানে বড়। আর আমি যেটা করছি, আমি হচ্ছে নিয়ে যাচ্ছি ম্যানুয়াল ফোকাসে। এটা হচ্ছে ফোকাস ইনফিনিটি। ফোকাস ইনফিনিটি বলতে বোঝায় আপনি যেখানে খুশি সেখানে ফোকাস করতে পারবেন, আপনার ফোকাসের কোনো লিমিট নাই। ইনফিনিটি, ইনফিনিটি মানে হচ্ছে যার শেষ নাই, এরকম একটা বিষয়। তো আমরা ম্যানুয়াল ফোকাসে নিয়ে গেলাম। ম্যানুয়াল ফোকাসে নিয়ে আসার পরে যেমন আমি যদি অটো ফোকাস দেই, অটো ফোকাস দিলে দেখবেন যে আমার নিচে কিন্তু স্লাইডারটা নেই। সবাই খেয়াল করেন যে আমার একেবারে নিচে যে স্লাইডারটা ছিল একটা সাদা লম্বা দাগ, এটা কিন্তু অটো ফোকাসে নাই। তো আমি যখন ম্যানুয়াল ফোকাসে দিব, তখন দেখেন নিচে একটা স্লাইডার আইকন আসছে। এই স্লাইডার আইকন দিয়ে কি করছি, এই যেমন ধরেন এই স্লাইডারটা আইকনটার কাজ কি, ফোকাসের কাজটা কি। যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে দেখাচ্ছে, আচ্ছা যদি ইসে আমাদের কি ঝামেলা হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না। আমাদের ইসে কিছুক্ষণ পর পর এটা শেষ হয়ে যাচ্ছে, কি বলে আমাদের মিটিং যেই এটা আবার শেষ হয়ে যাচ্ছে। এখন আমি আমার আইটি টিমের সাথে একটু যোগাযোগ করব, করে এটাকে আমি দেখি আগামীকালকের ভিতরে ঠিক করা যায় কিনা আমি এটা দেখতেছি। যদি আমাদের এই ক্লাসটা কেটে যায়, কেটে যাওয়ার পরে আমি আবার দুই গ্রুপে আমি আবার নতুন লিঙ্ক দিয়ে দিব। নতুন লিঙ্ক দিলে নতুন লিঙ্কের মাধ্যমে আবার সবাই প্রবেশ করবেন, বুঝছেন আমাদের ক্লাস। আর আমাকে নোটিফিকেশন দেখালো কেবল যে 10 মিনিটের মতো এখন আমি করতে পারবো। 10 মিনিট পরে যদি ক্লাসটা অটোমেটিক কেটে যায়, কেটে যাওয়ার পরে আমি আবার লিঙ্কটা গ্রুপে দিয়ে দেবো। লিঙ্কটা গ্রুপে দিয়ে দেওয়ার পরে আপনারা ওই লিঙ্কের মাধ্যমে আবার প্রবেশ করবেন। আর আমি দেখি আগামীকালকের ভিতরে আমি আজকে ক্লাসটা শেষ করে আমার আইটি এক্সপার্ট টিমের সাথে আমি কথা বলবো, কথা বলে কি দেখি ঝামেলা হচ্ছে আমি এটা দেখাবো, দেখি আমি এটা। আচ্ছা যাই হোক, ঠিক আমি যেটা আছে ভাই, আচ্ছা। ফোকাসের বিষয়টা দেখেন, নর্মালি এখন আমার ল্যাপটপের স্ক্রিন এবং কিবোর্ডটাকে ফোকাসে রাখা হয়েছে কারণ ওইটা ক্লিয়ার দেখাচ্ছে। আর আমার এই পাওয়ার ব্যাংকটা দেখেন এখানে ঘোলা দেখাচ্ছে, পাওয়ার ব্যাংকটা ক্লিয়ার দেখাচ্ছে না। তাহলে এই পাওয়ার ব্যাংকটাকে আমরা যদি ফোকাসে আনতে চাই, তাহলে দেখেন আমি স্লাইডারটা যদি এদিক ওদিক করি, এইবার দেখেন পাওয়ার ব্যাংকটা ফোকাসে চলে আসছে, আর পেছনে আমার ল্যাপটপের স্ক্রিনটা ব্লার হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ফোকাস। ফোকাসের মেইন বিষয়টা এটা। যেমন আপনি মনে করেন যে আপনার সামনে একটা বিষয়, একটা বস্তু আছে, এই বস্তুর দিকে তাকালে আপনি ওই বস্তুর দিকে তাকিয়ে যদি একটু লক্ষ্য করেন যে আপনার আশেপাশের যেই বস্তু মানে আশেপাশের যেই বস্তুগুলো আছে এগুলো কিন্তু ব্লার দেখায়। তো ফোকাসের বিষয়টা হচ্ছে এইটাই। তো আমাদের নর্মাল ভিডিও ধারণের ক্ষেত্রে দুটো বিষয় নর্মালি কাজে লাগবে। একটা হচ্ছে যে ফোকাসটা করা, এই ফোকাসটা, আর আমাদের এক্সপোজার লক আছে নাকি এইটা। পাশাপাশি এই যে আইএসও, আইএসও বলতে কি বোঝায়, আইএসও বলতে বোঝায় যে এইটা আসলে কতটুকু ক্লিয়ার হচ্ছে, এইটা বোঝায় আর কি। আর এখানে আপনাদের স্পিড বলতে বোঝায়, স্পিড বলতে বোঝায় হচ্ছে কত সেকেন্ড পর পর হচ্ছে আপনার একটা ভিডিও ক্যাপচার করতেছে। যেমন আমি যদি আপনাদের দেখাই যে আমি যদি স্পিড বাড়ায় দেই, তখন হবে কি আমার স্ক্রিনটা পুরো দেখা যাচ্ছে না স্যার। এবার কি ক্লিয়ার দেখা যাচ্ছে? পুরো দেখা যাচ্ছে না, ওর সেটিং গুলো দেখা যাচ্ছিল না। আচ্ছা এখন কি ক্লিয়ার? হ্যাঁ এখন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, লেখা স্পিড যে লেখাগুলো আসতেছিল না আর কি। বুঝছি বুঝছি। স্যার আচ্ছা আমি ভিডিও এডিটিং এবং ভিডিওগ্রাফি পারি স্যার, আমি কি লিভ নিব? আমরা এইটার পরেই হচ্ছে আমরা গ্রাফিক্স ডিজাইনে ঢুকবো। আমি জাস্ট এখানে ভিডিওর আমার ক্লাস মানে ভিডিওর ক্লাসটা মোটামুটি শেষ, আমি এখনই হচ্ছে গ্রাফিক্স ডিজাইনে ঢুকবো। তো আমাদের ও আচ্ছা সময় ঠিক আসলে আছে। ঘুরে আসতেছে। আমি ওই এখন আবার লিঙ্ক দিব আর কি, লিঙ্ক দেওয়ার পরে আবার নতুন সবাই জয়েন করবেন ই করে, তারপরে হচ্ছে আমরা গ্রাফিক্স ডিজাইনটা দেখাবো আর কি। আচ্ছা তাহলে ঠিক আছে। আমরা এখানে বুঝে গেলাম তাহলে হচ্ছে আমরা
ক্যামেরা দিয়ে যখন একটা ভিডিও ধারণ করবো তো আমাদের দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে এক্সপোজারটা ঠিক আছে কিনা, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের ফোকাসটা ঠিক আছে কিনা। এই দুটো যদি ঠিক থাকে, এক্সপোজার এবং ফোকাস ঠিক রেখে আমরা যে কোনো ভিডিও ধারণ করলেই হয়ে যাচ্ছে। আর আমরা যখন মাইক্রোফোন ব্যবহার করবো, ল্যাভেলিয়ার মাইক্রোফোন, তত আগের দিন দেখাইছিলাম যে ওই যে অডিও সেকশনে আমরা দিয়ে রাখবো যে এক্সটার্নাল মাইক্রোফোন ইফ প্রেজেন্ট। তাহলে হবে কি, যখন ল্যাভেলিয়ার মাইক্রোফোন গুলো থাকবে কিংবা বাইরে পডকাস্ট যে মাইক্রোফোন গুলো থাকবে, এই মাইক্রোফোন দেওয়ার কারণে ওই মাইক্রোফোন থেকে সাউন্ডটা রেকর্ড করা শুরু করবে ওটা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়। তো তাহলে ভিডিও ধারণের জন্য মেইন বিষয় যেটা, এটা কি সবাই বুঝতে পারছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে আপনারা এই ভিডিও ধারণের ক্ষেত্রে আপনারা আগামীকাল সবাই নিজেদের জায়গা থেকে প্র্যাকটিস করার সুযোগ মানে সবাই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনারা জাস্ট চেষ্টা করবেন যে এটা করতে পারতেছে নাকি, ভিডিও ধারণ করতে পারতেছে নাকি। আপনারা সবাই আগামীকালকে এই ভিডিও ধারণ করে আপনাদের যার যার গ্রুপ দেওয়া আছে এই গ্রুপে আপনারা জমা দিবেন কাজটা। বিশেষ করে মনে করেন যে একটা ভিডিও আপনি ধারণ করলেন, যেমন আমি আপনাদের একটা ভিডিও দেখাই, এটা ফোনে আছে কিনা আমি বলতে পারি না ঠিক। একটু স্টেবল ভিডিও করার চেষ্টা করবেন। স্টেবল মানে আপনার ওই আলো ব্রাইটনেস ওঠানামা করবেন না। ওই ব্রাইটনেস ওঠানামা কখন করা হয়, তখন হচ্ছে আপনার যখন এটা আসলে ওই এটা হয় কি বলে এক্সপোজারটা লক থাকে, তখন হচ্ছে এই ব্রাইটনেসটা ওঠানামা করে না। স্যার, ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড লাগানো এগুলো। হ্যাঁ, ওগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে সবই শিখবো। এগুলো হচ্ছে আমরা সামনে যখন ইসে যাব কি বলে আহ বিশেষ করে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে যাব, তখন হচ্ছে আমরা ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে তখন হচ্ছে আমরা ওটা দেখাবো আর বুঝছেন? স্যার, এই ভিডিওটা কি মোবাইল দিয়ে তৈরি? হ্যাঁ, এটা হচ্ছে পিক্সেল 7 দিয়ে করা। এইখানে দেখেন এই ভিডিওটার ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করেন, এই যে মানে আকাশের যে ছবিটা, এই ছবিটা আসতেছে, আবার নিচের যে পানির কালারটা এটা আসতেছে, পাশাপাশি গাছের যে কালার গুলো এগুলো আসতেছে, কিভাবে আসতেছে? কারণ হচ্ছে এইটা আমি জাস্ট কোথায় ফোকাস করছি, এটা ফোকাস করছি হচ্ছে এই যে নদীর পানি এবং আকাশ এর মাঝখানে যে গাছগুলো আছে, এই গাছের দিকে আমি প্রথম ফোকাস করছি। ফোকাস করার পরে এগুলোর ব্রাইটনেস কমায় আনছি। কমায় এনে যখন দেখছি যে মোটামুটি আকাশের মেঘগুলো আসতেছে ছবিতে, নিচের পানির অবস্থাটা ঠিক মতো আসতেছে, চারপাশের গ্রিন যে গাছ গাছালিগুলো এগুলো আসতেছে, তখন কি করলাম, একটু এক্সপোজার কমাচ্ছি আমি। এক্সপোজার কমায় এগুলো দেখলাম যে মোটামুটি এখন ব্যালান্স অবস্থায় চলে আসছে। তখন হচ্ছে আমি এটা রেকর্ডার বাটন অন করলাম, এবং অন করার পরে তারপরে তো দেখতেই পাচ্ছেন যে এটার অবস্থা হলো এরকম। এই যে এই যে আর আমার যদি এক্সপোজার অন থাকতো তাহলে কি হইতো, এই যখন আকাশের দিকে করতে যাচ্ছি তখন কালো হয়ে যাইতো, পানির দিকে করতে যাচ্ছি তখন সাদা হয়ে যাইতো, গাছ দিকে করলে দুই পাশে কালো হয়ে যেত, মাঝখানে গাছগুলো ফুটে উঠতো, কি হয়ে যেত, ছবিটা ভালো দেখাতো না। এটা হচ্ছে আমাদের ফোকাস এবং এক্সপোজারের বিষয়। এটা যেমন আর একটা ভিডিও দেখেন, এটাও কিন্তু একই বিষয়। এটা হচ্ছে আপনার জাস্ট আমি ফোকাস করছি আকাশের দিকে, ফোকাস করছি আকাশের দিকে, ফোকাস করার পরে ওই অনুযায়ী আমি এক্সপোজার কমাইছি, ব্রাইটনেস কিছুটা কমাইছি, কমায় তারপর হচ্ছে ভিডিওটা ধারণ করছি, এবং এটার ফল মোটামুটি এরকম একটা আসছে। এটাও কি ওপেন ক্যামেরা দিয়ে করা? এইটা ওপেন ক্যামেরা না, এটা হচ্ছে আমার পিক্সেল ক্যামেরা দিয়ে করা, মানে পিক্সেল ফোন দিয়ে। আর ওপেন ক্যামেরা দিয়ে একই রকমের হবে। আপনি যদি ওপেন ক্যামেরা দিয়ে আপনি জাস্ট আমি যেটা বললাম যে আপনার আকাশের দিকে একটু ফোকাস করে আকাশের দিকে দেওয়ার পরে এক্সপোজারটা কিছু কমালেন, ব্রাইটনেসটা কিছু কমালেন, কমালে দেখবেন যে এরকম একটা অবস্থায় চলে আসছে। এবার তখন আপনি ভিডিওটা অন করবেন। আর মনে করেন যে ভিডিওটা অন করার পরে এটা একটু কালার গ্রেডিং করলে এটা আরো দারুণ কিছু হয়ে যায়। যেমন মনে করেন কালার গ্রেডিং করা একটা ছবি দেখায় আপনাদের, এটা হচ্ছে কিছুটা কালার গ্রেড করা। এইটাকে ভিডিওটা ধারণ করার পরে যে সবুজ গুলো আছে, এই সবুজের কালার গুলো একটু ঠিক করা হয়েছে, আকাশের নীল কালারটা একটু ফিক্স করা হয়েছে, ফিক্স করার পরে মোটামুটি এরকম একটা অবস্থা পাওয়া গেছে। এই যে। তো আপনারা তাহলে এরকম এই এক্সপোজার লক করে, ফোকাস লক করে আমাকে বেশ কিছু ভিডিও দেখাবেন। আর বিশেষ করে আমি যদি মনে থাকে, আমি তাহলে ক্লাসটা শেষ করে আপনাদের আমার ধারণকৃত আরো কিছু ছবি দেখাবো, যেটা আমি খুব ম্যাক্রো থেকে তুলছি, দেখা যাচ্ছে খুব কাছ থেকে গেছে,
এক্সপোজার লক করার কারণে কি হচ্ছে, ফোকাস লক করার কারণে কি হচ্ছে, আমি বেশ কিছু ভিডিও আপনাদের দেখাবো না। এটা খুব নিচে আছে, আমার খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে আমি আপনাদের দেখাবো না। তো তাইলে মোটামুটি আমরা বুঝতে পারছি এটুকু। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার তাইলে আমরা মোবাইল গ্রাফিক্স ডিজাইনের দিকে প্রবেশ করি। আমরা মোবাইলে গ্রাফিক্স ডিজাইন করার ক্ষেত্রে বেশ কয়েকটা সফটওয়্যার ব্যবহার করতে পারি। 1 নম্বরে আমরা ব্যবহার করতে পারি, দেখা যাচ্ছে এখানে পিক্সেল ল্যাব অত্যন্ত জনপ্রিয় একটা অ্যাপস, এটার মাধ্যমে আমরা এই গ্রাফিক্স ডিজাইনটা করতে পারি। দ্বিতীয় আর একটা টুল আছে, সেটা হচ্ছে ক্যানভা। অনেকেই ক্যানভার সাথে পরিচিত। ক্যানভাটা হচ্ছে অনলাইনেই কাজটা করতে হয়। ক্যানভার মেইন সুবিধাটা কি, ক্যানভার ভিতরে অসংখ্য টেমপ্লেট আছে। তো দেখা যায় যে গ্রাফিক্স ডিজাইন মূলত কি, গ্রাফিক্স ডিজাইনের মেইন বিষয়টা হচ্ছে অনেক আগে, যখন দেখা যাচ্ছে আমাদের প্রযুক্তি এতটা ডেভেলপ ছিল না, মিশরীয় সভ্যতা কিংবা তারও আগে প্রাচীন যে সভ্যতাগুলো, তখন দেখা যেত মানুষ কোন একটা কথা প্রকাশ করার জন্য তারা আসলে একে একে এগুলো প্রকাশ করতো, বিভিন্ন চিহ্নর মাধ্যমে প্রকাশ করতো। যেমন আপনারা যদি পিরামিডের গায়ে যে চিহ্নগুলো দেখেন, পিরামিডের গায়ে যেই আহ ইগুলো আছে, কি বলে, পিরামিডের গায়ে যেই বিশাল বিশাল পাথরখণ্ড আছে, এগুলো পাথরখণ্ডের গায়ে দেখবেন যে আপনার বিভিন্ন রকমের চিত্র অঙ্কন করা দেখা যাচ্ছে, কোথাও সাবমেরিনের ছবি, কোথাও হেলিকপ্টারের ছবি, এইটা। তো এই যে ছবিগুলো আঁকা, তখনের এই ছবিগুলোর মাধ্যমে আসলে তারা মনের ভাবটা প্রকাশ করতো। তো ধীরে ধীরে এই যে এক একটা ছবি দেখা যাচ্ছে, হেলিকপ্টারের ছবি, এরপর একটা সাবমেরিনের ছবি, এরপর দেখা যাচ্ছে এইগুলো ছিল, মানে তাদের কাছে এলিমেন্ট গুলো ছিল। এই এলিমেন্ট গুলো দিয়ে তারা কি করতো, নিজেদের ভাবগুলো প্রকাশ করতো, নিজেদের চিন্তাধারা গুলো ফুটিয়ে তুলতো এই ছোট ছোট এলিমেন্ট ব্যবহার করে। তো এই তখন থেকে আসলে এই এলিমেন্ট ব্যবহার করে কোন একটা বিষয় প্রকাশ করার যে প্রবণতা, এটা তৈরি হলো। বিশেষ করে একটা ছোট লেখাটাকে দেখা যাচ্ছে আমরা নর্মালি দিতে পারি, কিন্তু এই লেখাটাকে একটু ডিজাইন করে লেখা, এইটা এটা থেকে শুরু হলো। তো তারপরে হলো কি, দীর্ঘদিন যাবত এরকম চলতে থাকলো। তখন দেখা যাচ্ছে পাথরে এরকম বিভিন্ন লেখালেখি করতো, পাথরে বিভিন্ন সিগনেচার এঁকে এভাবে প্রকাশ করতো। এরপরে দেখা যাচ্ছে যে পাথরের পাশাপাশি হাতের কাছে যা পাইতো, দেখা যাচ্ছে আগের কালের দিকে আমরা দেখতে পেতাম যে আপনার হাড়ের উপরে বিভিন্ন টাইপোগ্রাফি করা, হাড়ের উপরে বিভিন্ন ক্যালিওগ্রাফি করা, এইগুলা। তো এইগুলা কিন্তু বেসিক্স গ্রাফিক্স ডিজাইনের সূচনা হয় তখন থেকে। এরপরে হয় কি, ধীরে ধীরে যখন বিকাশ হতে থাকে, সভ্যতা এগোতে থাকে, তখন হইলো কি, এই গ্রাফিক্স ডিজাইনটা তখন ধীরে ধীরে চলে আসে হচ্ছে আমাদের খাতা কলমে। খাতা কলমে বলতে বোঝায় হচ্ছে, মনে করেন যে আমরা হাতে করতেছি, ডিজিটাল মাধ্যমে তখন আসেনি, জাস্ট হাতে হাতে নিজের মতো ছবি আঁকাচ্ছি, নিজের মতো করতেছি, এইটা হচ্ছে তারপরে মানে শুরু হলো। এখন এই যে হাতে করা, এই হাতে করার পরে হইলো কি, যখন মনে করেন যে গ্রাফিক্স ট্যাব আবিষ্কার হলো, নতুন নতুন সফটওয়্যার আবিষ্কার হলো, তখন এই হাতে করা যে বিষয়টা, হাতে করার যে মানে চিত্রগুলো, এই চিত্রগুলো চলে গেল ডিজিটাল মাধ্যম। এবং এই ডিজিটাল মাধ্যমে চিত্রগুলো যাওয়ার পরে এটা হয়ে গেল ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন। এবং গ্রাফিক্স বলতে বোঝায় আমরা যেই এই যে আগে বিভিন্ন ছবি দিয়ে, লেখা দিয়ে, লেখার বিভিন্ন ধরন দিয়ে, লেখার বিভিন্ন স্টাইল দিয়ে কোনো কিছুকে প্রকাশ করা, এটাকে বলা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। যেমন মনে করেন আমার পিছনে যে ব্যানারটা আমি আজকে লাগাইছি, তো ব্যানারে কিন্তু আপনার লেখাগুলো দেখেন যে লেখাগুলো কিন্তু একটু ভিন্ন রকমের। লেখাগুলো দেখেন যে একটু মোটা গ্রেডিয়েন্ট করে দিছি আমি, একটু শেড দিছি, এর পাশাপাশি মনে করেন যে আমি পিছনে দুটো, যেমন আমি যদি ঘুরে দেখাই, এদিকে দেখেন, দেখেন আমার এই যে ডান হাতের এই পাশে এদিকে হচ্ছে আপনার একটা বক্স আছে। আবার আমার পেছনে দেখেন যে একটা বক্সের ভিতরে আমি জাস্ট একটা পৃথিবীর যেই মানে গভীরে এরকম একটা দিছি। এরপর গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স এর আগে আমি একটা দিছি, ওই যে আমাদের কোনো কিছু মানে পয়েন্ট করতে হলে যে প্লাস সাইনটা ব্যবহার করে, সেই প্লাস সাইনটা দিছি। এরপর উপরে দেখেন একটু রং ঘষার মতো যেই যে ইটা আছে, রং ঘষলে যেরকম একটা শেড তৈরি হয়, সেই শেডটা দিছি। এরপর একটা গ্রিড লাইন তৈরি করছি। তো এই সবগুলোর মাধ্যমে কিন্তু আমার পিছনের ব্যানারটাকে আমি সাজায় ফেলছি। তো এইটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন কাজটা মূলত এইটাই, যে আপনার কোনো একটা বিষয় প্রকাশ করতেছেন, এই প্রকাশ করার ক্ষেত্রে এটাকে একটু আকর্ষণীয় করে তোলা, একটু ডিজাইনের মাধ্যমে তোলা। যেমন মনে করেন আমি আপনাদের একটা বই দেখাই, যেমন মনে করেন এই যে বইটা অঙ্ক ভাইয়া। তাহলে এই যে অঙ্ক ভাইয়া বইটা আছে, এই অঙ্ক ভাইয়া বইটা আমি যদি মনে করেন যে এখানে জাস্ট অঙ্ক ভাইয়া লিখে দিলাম,
অঙ্ক ভাইয়া লিখলে কিন্তু এটা এতটা দারুণ দেখাতো না, অত অসাধারণ দেখাতো না। তাহলে এইটা অসাধারণ দেখাচ্ছে কারণ এই অঙ্ক ভাইয়ার এখানে আমাদের জাস্ট এটাকে একটু টাইপোগ্রাফি করা হয়েছে, এখানে লেখা হয়েছে একটু মোটা করা হয়েছে, মনে হচ্ছে হাতে লেখা হয়েছে, এই জন্য এটাকে দারুণ দেখাচ্ছে। এখানে একটু ডিজাইন করা হয়েছে, এই বইয়ের পিছনের কভারটা দেখেন যে এখানে একটু শেড শেড ডিজাইন করা হয়েছে। এগুলো মূলত হচ্ছে টাইপ মানে গ্রাফিক ডিজাইনের বেসিক। এরপরে মনে করেন যে আপনি আর রাহিকুল মাকতুম বইটা যদি দেখেন, এটার দিকে লক্ষ্য করেন, এইটার দিকে এই যে আর রাহিকুল মাকতুম, এইটা কিন্তু জাস্ট একটু সবুজ করে লেখা, ফন্ট দিয়ে লেখা, সবুজ ফন্ট দিয়ে লেখার পরে করছে কি এই ফন্টটাকে একটু গ্লিটারি গ্লিটারি ভাব দিয়ে দিছে, গ্লিটার গ্লিটারি করতেছে। তো ভাই আমরা একটু আসতেছি, আমার ওই আইটি টিম একটু ফোন দিছে, আমি কথা বলে আমি আসতেছি। আচ্ছা, আমার আইটি টিম বিষয়টা নিয়ে দেখতেছে, দেখে কাজ করতেছে। এখন আশা করা যাচ্ছে যে আগামী দিনের ক্লাসের আগে আমরা এই সমস্যাটা সমাধান করে ফেলতে পারবো আর কি। তো যাই হোক, আমি যেটা বোঝাচ্ছিলাম যে গ্রাফিক্স ডিজাইন মেইন বেসিকটা আসলে কি, তাহলে এই যে আর রাহিকুল মাকতুম যে বইটা, এই বইটার ভিতরে দেখেন এই লেখাটা লেখার পরে এর ভিতরে একটা গ্লিটারি গ্লিটারি ভাব দেওয়া হয়েছে, যে একটা একটু মানে আপনার শাইনি শাইনি ভাব হচ্ছে, এখান থেকে একটু চকপক চকপক করতেছে এরকম। এর উপরে কি করা হয়েছে, এর উপরে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিল ব্যবহার করা হয়েছে। এরপরে দেখেন এখানে শেড শেড দেওয়া হয়েছে, মনে হচ্ছে যেন রং তুলি দিয়ে এখানে জাস্ট রঙের মতো দেওয়া হয়েছে। এখানে একটা মরুভূমির দৃশ্য দেওয়া হয়েছে। তার নিচে এখানে দেখেন এই যে উটগুলো যাচ্ছে, এখানে এই যে খেজুর গাছগুলো আছে, এগুলো আপনার জাস্ট কালো কালো করে দেওয়া হয়েছে। তো এইগুলা হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন বলা হয়। গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে এগুলো করা হয়, টি শার্ট যে ডিজাইন গুলো, এগুলো গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে করা হয়। আচ্ছা যাই হোক, এবার তাহলে আমরা ফোনের মাধ্যমে কিভাবে গ্রাফিক্স ডিজাইন করবো সেটা সম্পর্কে আসি। এখন গ্রাফিক্স ডিজাইনের জন্য আসলে সবচেয়ে জনপ্রিয় এবং প্রসিদ্ধ সফটওয়্যার হচ্ছে আপনার ওই যে আমাদের কি বলে অ্যাডোবি ইলাস্ট্রেটর বলেন। নর্মালি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনটা করা হয়। ফটোশপ দিয়ে তো হচ্ছে নর্মালি ভিডিও মানে ছবিটাকে প্রস্তুত করা হয়, নর্মালি হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে। এখন ইলাস্ট্রেটর যাদের নাই, অর্থাৎ পিসি যাদের নাই, তাদের তো বসে থাকা যাবে না, তাদের তো আমরা চাইলেই ফোন দিয়ে কিছু কাজ করতে পারি। তো ফোন দিয়ে আমরা মানে ফোনের মেইন ঝামেলাটা কোথায় আমি সেটা বলি। ফোনের মেইন ঝামেলাটা যেটা হয় সেটা হচ্ছে আপনি সমস্ত টুলগুলো হাতের কাছে পাবেন না। দেখা যাচ্ছে এক এক সফটওয়্যারে এক এক টুল কাজ করে। যেমন দেখা যাচ্ছে আমি পিক্সেল ল্যাব ব্যবহার করছি, পিক্সেল ল্যাবে একটা টুল ভালো কাজ করে। দেখা যাচ্ছে টেক্সট টুন ব্যবহার করছি, টেক্সট টুনে আমি একটা টেক্সট লিখে ওটাকে কাটা ছেঁড়া করে লম্বা ছোট করতে পারতেছি, আমার ইচ্ছা মতো কাজ করতে পারতেছি। এরপর দেখা যাচ্ছে আমি ক্যানভায় একরকম কাজ করতে পারতেছি। তো ফোনে করতে গেলে হয় কি আপনার 7-8টা সফটওয়্যার নিয়ে হচ্ছে কাজ করতে হয়, তখন আপনার একটা প্রফেশনাল অবস্থায় আসতে পারবেন। এই আর কি। তো আমরা তারপর মোটামুটি ফোন দিয়ে শুরু করবো। তো তো ফোন দিয়ে আমরা শুরু করি, তাহলে আমি আমার ফোনের স্ক্রিনে চলে যাই। তো আমরা তাহলে ল্যাপটপে ইলাস্ট্রেটর যে বিষয়টা, জি, ল্যাপটপে ইলাস্ট্রেটর যে কাজ করে এগুলো কি শেখানো হবে? ল্যাপটপে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা এই যে এইখানে যে গ্রাফিক্স ডিজাইনের মেইন বিষয়গুলো শেখাবো। গ্রাফিক্স ডিজাইনের মূল কথা আসলে একই। আপনি যদি এইখানে পিক্সেল ল্যাব দিয়ে ব্যবহার করা শেখেন, কোনটাকে ফরগ্রাউন্ড বলে, কোনটাকে ব্যাকগ্রাউন্ড বলে, কোনটার অপাসিটির কাজ কি ই কি, তো ওই একই গুলো কিন্তু আপনি ইলাস্ট্রেটরে যাওয়ার পরে একটু এদিক ওদিক করলেই আপনি বুঝে যাবেন যে ইলাস্ট্রেটরের কাজ কি করে। তো ঘুরে ফিরে কিন্তু একই বিষয়। তারপরে যদি ওই শেষের 2 দিন তো আমরা এসের জন্য রাখতেছি, তো শেষের 2 দিন যদি প্রয়োজন হয় তাহলে আমরা শেষের 2 দিন ইনশাল্লাহ আপনাদের ইলাস্ট্রেটরের কাজটাও দেখাই দেবো, কেমনে পিসিতে কেমনে কি করতে হয় এই আর কি।
তো আমরা আপাতত ইনশাল্লাহ। জাস্ট ফোনের বেসিকটা দিয়ে শুরু করি। তো আপনারা প্রথমেই পিক্সেল ল্যাবটা নামাবেন। পিক্সেল ল্যাব আপনারা যদি প্রিমিয়ামটা নামাতে পারেন সেটা সবচেয়ে ভালো হয়। প্রিমিয়াম যে কোনো কিছু ওই যে মানে এটা তো সুরাবুদ্ধি শিখাই দিচ্ছি, ওই দেখা যাচ্ছে মনে করেন যে আমরা বাংলাদেশে কোনো কিছু কিনে ব্যবহার করি না, তো কিনে ব্যবহার না করলে কি করি আমরা, দেখা যাচ্ছে কোনো কিছু আপনার পেইড ভার্সন যেটা ফ্রি ভার্সন নামাতে চাচ্ছেন, যেমন পিক্সেল ল্যাব। তো আপনি কি করবেন, পিক্সেল ল্যাব, এরপরে দিবেন MOD মড, এরপরে দিবেন APK পিক্সেল ল্যাব। আজিজুল ইসলাম, হ্যাঁ বলেন, কি প্রশ্ন? স্যার কাইন্ডলি একটু আপনার হোয়াটসঅ্যাপটা চেক করবেন, আমি একটা পিক পাঠাইছি, আমার ল্যাপটপে একটু প্রবলেম হচ্ছে, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলো ওপেন হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওটা তাহলে আমি ক্লাস শেষে দেখি, কারণ আমাদের তো ক্লাস লিমিটেড সময় চলে আসছে। ওই আমি তাহলে ওকে ক্লাস ওকে শেষে স্যার, দেখতেছি। ওকে স্যার, ওকে। আচ্ছা ঠিক আছে। এইবার তাহলে আমরা পিক্সেল ল্যাব মড এপিকে দিয়ে সার্চ দিলাম। এখন এটা কিন্তু আবার বাইরে প্রকাশ করে না, এটা হচ্ছে মানে সোরা বুদ্ধি শিখাই দিচ্ছি আর কি। তো এইবার দেখেন এইখানে অসংখ্য মড ভার্সন দেয়া আছে, যেমন মনে করেন যে এপিকে ডান থেকে মড করা আছে, পিক্সেল ল্যাবের আলাদা ওই পিক্সেল ল্যাবের মড গুলো এখানে দেওয়া হবে, পিক্সেল ল্যাব থেকে একটা মড করা আছে। এরপরে নিচে modOLO.com থেকে একটা আছে, এপিকে ডান থেকে আরো একটা আছে, হ্যাপি মড থেকে আছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা মনে করেন যে এপিকে ডানের ভিতরে গেলেন, যাওয়ার পরে যে পিক্সেল ল্যাবটা আসলো এখানে আপনি ডাউনলোড দিলেন। ডাউনলোড দেওয়ার পরে এখানে মনে করেন কিছুক্ষণ ভেরিফাই করবে ইফ ইউ আর হিউম্যান অর নট। তো ভেরিফাইটা হয়ে গেল। এরপর এই পেজে নিয়ে আসলো। এই পেজে আনার পরে আপনি একটু নিচে যাচ্ছেন, নিচে গেলেন, নিচে যাওয়ার পরে এই দেখেন যে একটা ডাউনলোড আইকন আসছে। এই ডাউনলোড আইকনে দেওয়ার পরে ডাউনলোড শুরু হবে। ডাউনলোড শুরু হওয়ার পরে আপনি ক্রোম ব্রাউজারের ডাউনলোডের ভিতরে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এখানে ডাউনলোড আছে। এইটা এই ডাউনলোড করা যে ফাইলটা ওটা ওখানে চলে যাচ্ছে। গেল, যাওয়ার পরে ওখান থেকে নর্মাল যেভাবে ফাইলটা ইনস্টল করেন ওভাবে ইনস্টল করে ফেলবেন। এবার ইনস্টল করার পরে আমাদের যখন ভিতরে ঢুকবো, পিক্সেল ল্যাবের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে ওইখানে জাস্ট কিছু পারমিশন টারমিশন চাবে, পারমিশন দেওয়ার পরে এটা প্লে স্টোরে পাওয়া যাবে না? প্লে প্লে স্টোরে তো স্টোরে পাওয়া পাওয়া যাবে যায়। না? প্লে স্টোরে হচ্ছে পেইড ভার্সনটা, প্লে স্টোরে হচ্ছে আপনারা যেটা নামাবেন ওটা দিয়ে আপনারা ইচ্ছা মতো কাজ করতে পারবেন না। আর এটা হচ্ছে মড মড ভার্সন। মড ভার্সন বলতে বোঝায় ওটা মনে করেন ওটার ভিতরে কিছু কাস্টমাইজ করা হয়েছে। যারা বিশেষ করে অ্যাপস নিয়ে কাজ করে তারা ভবিষ্যতে ওই অ্যাপস এর যে কোডিং, এই কোডিংটাকে পরিবর্তন করছে, কোডিংটাকে পরিবর্তন করে ওইখানে কিছু ফ্রি ফিচার অ্যাড করে দিছে, যেটা হচ্ছে ওরা পেইড ফিচার রাখছিল, সেই পেইড ফিচারটা নষ্ট করে ওরা এখানে ফ্রি ফিচারটা দিয়ে দিছে। এটা হচ্ছে মড বলা হয়, মডিফাইড। পেক্সেল, মডিফাইড এটা পেক্সেল মড। হ্যাঁ, মড হচ্ছে মডিফাইড এর সংক্ষিপ্ত রূপ, এটা আর কি, মডিফাইড করা একটা অ্যাপস। তো এইবার আমাদের এই যে একটা ক্যানভাস ওপেন হলো। এখন এই যে ক্যানভাসটা এখানে আমরা চাইলে এটাকে ক্যানভাস বলা হচ্ছে। ক্যানভাস কাকে বলে? ক্যানভাস বলা হয় হচ্ছে মনে করেন যারা ছবি আঁকে, ছবি আঁকার সময় দেখেন না একটা বড় একটা চার্ট আছে, সেই চার্টের উপরে মানুষ ছবি আঁকে ই করে। তো এই যে যে এরিয়াটা যেখানে ছবি আঁকা হয় এটাকে বলে ক্যানভাস, যেখানে ছবি ডিজাইন ডিজাইন করা হয়। তো আমরা যেহেতু এই যে সবুজ যে জায়গাটা এটার উপরে আমরা ছবি আঁকবো, ছবি বসাবো, আমরা টেক্সট লিখবো, এই জন্য এটাকে বলতেছে ক্যানভাস এইটা। তো এখন আপনি চাইলে ডিফল্ট এখানে যেরকম দেয়া আছে আপনি এখানে যে আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন, ক্যানভাস এখানে চেঞ্জ করতে পারতেছেন, এইটা এরকম ব্যাক করতে পারছেন। কিন্তু আপনার যদি মনে হয় যে আমি সাপোজ গ্যালারি থেকে একটা ছবি নামাবো, কিংবা আপনি কি করবেন, গ্যালারি থেকে একটা ছবি এনে এখানে এডিট করবেন, গ্যালারি থেকে একটা ছবি আনলেন, আনার পর এডিট করবেন, তাহলে কি করবেন, এই যে দেখেন এইখানে এই যে নিচে একেবারে নিচের দিকে এখানে দেখেন যে অলিম্পিকের যে তিনটা রাউন্ড, এটার পরে একটা এ লেখা আছে। এ লেখার পরে দেখেন এইখানে হচ্ছে আপনার জাস্ট স্টিকার গুলো দেয়া আছে, এখানে স্টিকার স্টিকার। এরপরে দেখেন এই যে দুটো ব্যাকগ্রাউন্ডের যে চিহ্নটা, এই যে ব্যাকগ্রাউন্ডের চিহ্ন এখানে হচ্ছে আপনার এটা করা হয়, আপনার এই যে ছবি টবি কিভাবে আনবেন। তো এইখান থেকে আপনি দিলেন ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারি দেওয়ার পরে আপনাকে গ্যালারির ভিতরে নিয়ে যাবে। তো এবার মনে করেন গ্যালারি থেকে আমরা কোন একটা ছবি বাছাই করি। এখান থেকে মনে করেন যে আপনার ব্রাউজে যে আমি উম,
জাস্ট একটা ছবি আমি যদি নামাই এখান থেকে, উম, এটা দিলাম। এটা দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখানে দেখেন 1:1 কাকে বলা হয়। 1:1 হচ্ছে স্কোয়ার শেপে চলে আসবে। এটাকে নর্মাল হচ্ছে ইনস্টাগ্রামে এই 1:1 ব্যবহার করা হয়, আবার ফেসবুক বিভিন্ন অ্যাড দেওয়ার ক্ষেত্রে 1:1 ব্যবহার করা হয়। এরপর দেখেন 16:9 রেশিও। 16:9 রেশিও হচ্ছে আমাদের ইউটিউবে যে থাম্বনেইল যেটা, এটা হচ্ছে 16:9 রেশিও। আবার ইউটিউবে আমরা যে ভিডিও দেখি ওই যে জাস্ট উপরে আগের দিন 16:9 রেশিও বলতে কি বোঝায় আমি ওটা দেখাইছিলাম এইটা। তো আমরা নর্মাল যদি ইউটিউবের জন্য কাজ করি 16:9 রেশিও দিয়ে করতে পারি। আর এখানে চাইলে আমরা রাউন্ড শেপ নিয়ে যেতে পারি। এই যে এই পাশে যে রাউন্ড আছে লক আইকনের পাশে, এই রাউন্ড শেপের উপরে ক্লিক করলে আমরা এটা রাউন্ড শেপ নিয়ে আসতে পারি। তো আমরা রাউন্ড শেপ না নিয়ে আমরা জাস্ট এখন 16:9 রাখতেছি। এখন এইখান থেকে আপনি আবার মিরর করতে পারেন, যে আপনি ছবিটাকে উল্টায় ফেললেন যে এই পাশ দিয়ে এই পাশে মানে মিরর করলেন আপনি। আবার আপনি চাইলেন উপর নিচ করতে পারেন, এই যে তাহলে ছবিটা হরিজন্টালি চেঞ্জ হয়ে যাবে। তো আমরা জাস্ট এরকম ছবিটা রাখি, দেখে এই দিলাম। তাহলে দেখেন এই ছবিটা আপনার ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। ব্যাকগ্রাউন্ড বলতে কি বোঝায়, ওই যে ক্যানভাসের যে রংটা, ব্যাকগ্রাউন্ডে কি আছে, পিছনের ব্যাকগ্রাউন্ডে কি আছে, এইটা ব্যাকগ্রাউন্ড। এইবার তাহলে আমরা এখানে ছবিটা দিয়ে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো দেখাচ্ছে না। আমরা যদি ট্রান্সপারেন্ট করতে চাই, ট্রান্সপারেন্ট মানে কি, পিএনজি ফরম্যাট যেটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দিলাম ট্রান্সপারেন্ট করে, তাহলে দেখছেন যে আপনার ছবিটা মুছে গেছে। এইটা আবার আমরা চাইলে কি করতে পারি, পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডে জাস্ট সলিড একটা কালার দিতে পারি। যেমন সলিড কালারের ভিতরে কি দিই আমরা, কালার দিই। আমরা এখানে দেখা যাচ্ছে যে এই যে অসংখ্য কালার আছে, তো এখান থেকে আমরা একটা বেছে নেই, এই কালারটা দিলাম, কিংবা এটাই দিই, রাখলাম এরকম। রাখার পরে এখানে দেখেন টেক্সট আইকন আছে। আচ্ছা আমি এটা ডিলিট করে দিই। এইবার আমরা টেক্সট যদি বসাতে চাই কোনো টেক্সট, তাহলে টেক্সটের ক্ষেত্রে কি করবো, এই যে নিচে দেখেন কোনায় এ নামক একটা আইকন আছে, এ। তো এই এতে ক্লিক করলাম। এতে ক্লিক করার পরে দেখেন টেক্সট আছে, কোট আছে। টেক্সটে ক্লিক করবো প্লাসে, দিলে আমাদের এখানে একটা নিউ টেক্সটের আইকন চলে আসবে এটা। এখন মনে করেন যে আপনি এখানে আপনার নাম লিখবেন, তো এইবার এই যে টেক্সট আইকন যেটা আছে এটার উপরে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলাম, করলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনার নাম লিখতে পারবেন। তো এখানে আমি মনে করেন নাম লিখলাম, আপনি যে কোনো কিছু লিখতে পারতেছেন, ইফতেখার আনাম লিখলাম। এখন দেখেন এটা লেখার পরে এটা জাস্ট খুব সিম্পল দেখাচ্ছে, এটা খুব একটা ভালো দেখাচ্ছে না। এখন আমরা যদি কি করতে পারি, এটাকে ফন্টের কালার চেঞ্জ করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি। ফন্ট চেঞ্জ করার জন্য কি করবো, এই যে এর ভিতরে আসি, নিচে এর ভিতরে যে নিচে এই পাশে যাবো, এই পাশে যাবো, এই পাশে যাবো, যাওয়ার পরে এই যে দেখেন ফন্ট এ বি, ছোট হাতের মানে বড় হাতের এ, ছোট হাতের বি, নিচে দিয়ে ফন্ট দেওয়া, এই ফন্টের ভিতরে ঢুকলাম। ঢুকলে দেখেন এখানে ইনবিল্ট অসংখ্য ফন্ট দেয়া আছে। এখন এখান থেকে আপনি মনে করেন যে ফন্ট দেওয়ার পরে উপরে আপনি দেখতে পারবেন যে ফন্টটা চেঞ্জ হচ্ছে। তো আপনার এখানে যেটা পছন্দ হয় আপনি সে অনুযায়ী একটা বেছে নেবেন। আমি মনে করেন যে আমি এটা নিলাম, উম, এই যে চাঁদ 5, এটা নিলাম ফন্ট। নেওয়ার পরে দেখেন এই অবস্থা চলে আসছে। এখন আমাদের লেখাটা কেমনে আসছে, EFTEA একটুকু আসছে, KHAR এক জায়গায় আসছে, তার নিচে আনান আসছে। এখন আমরা যদি এক লাইনই দিতে চাই তাহলে কি করব, এই যে এই পাশে যে সাদা যে আইকনটা আছে, এই যে মনে করেন যে আপনার এই যে সাদা রঙের যে অংশটা আছে, এই সাদা রঙের অংশটা টান দিব। টান দিয়ে আমরা যদি লম্বা করি তাহলে দেখবেন যে আপনার জায়গাটা বেড়ে যাচ্ছে। এই সাদা অংশটা টান দিয়ে লম্বা করার মানে কি, আপনি ওর থাকার জায়গাটা বড় করে দিচ্ছেন। এইটা তো আমরা তাহলে আরো বড় করে দিই। এই যে তাহলে আমি যত বড় করে দিচ্ছি, বড় করে দেওয়ার ফলে দেখা যাচ্ছে ইফতেখার আনাম চলে আসছে। কিন্তু এখন দেখেন ইফতেখার আনামটা পুরো স্ক্রিন জুড়ে চলে আসছে, যেটা ভালো দেখাচ্ছে না। তখন আমরা কি করব, এটাকে সাইডে সরিয়ে নিয়ে এই যে এই পাশে যে সাদা ছোট আইকন যেটা আছে, এই যে সাদা যেটা, তো আমরা কি করব, এই সাদাটাকে ধরে এই আমরা শর্ট করে নিয়ে আসবো। তাহলে হচ্ছে কি আপনার লেখাটা ছোট হয়ে গেল, এই চলে আসলো লেখা। এখন আমি যদি চাই এই লেখাটা কয়েকবার কপি করবো, তাহলে কি করতে পারি, জাস্ট লেখার উপরে ক্লিক করলাম। লেখার উপর ক্লিক করার পরে আমি এখানে যে নিচে কপি আইকন, এই যে কপি লেখা আছে এখানে, এই যে কপি, এখানে কপি দিলাম। কপি দিলে এই যে কপি দিলাম, কপি দেওয়ার পরে এখানে কপি হয়ে গেল। এই নিচে বসালাম, আবার কপি দিলাম, এই বসালাম, গেল। এইবার আমরা যে কাজটা করতে পারি, এবারে টেক্সট নিয়ে আমরা খেলাধুলা করতে পারি। টেক্সট নিয়ে কি করতে পারি, সাপোজ এই যে একটা টেক্সট আছে। এখন
আমরা চাইলে কি করতে পারি, এখানে আমি আপনাদের আইকন গুলো চিনা দিচ্ছি, আজকে ক্লাসে হচ্ছে আমরা আইকন গুলো সবগুলো চিনবো আর কি। তো এখানে এডিট দেওয়া মানে তো আপনি টেক্সটটাকে এডিট করতে পারছেন, নতুন কিছু লিখতে চাইলে লিখতে পারতেছেন। এর পাশে ডিলিট মানে তো বুঝি, সবাই ডিলিট করে ফেললাম। তারপরে যেটা আছে কপি, কপি করা মানে তো দেখালাম। টু ফ্রন্ট আর টু ব্যাক, এটা বলতে কি বোঝায়? টু ফ্রন্ট আর টু ব্যাক বলতে বোঝায়, আমরা নর্মালি জানি যে সাপোজ মনে করেন এই যে খাতা, এই খাতা কি অসংখ্য পৃষ্ঠা একের পর এক সাজানো আছে না এরকম? তো এই যে এক একটা পেজ, এটাকে বলা হচ্ছে এক একটা লেয়ার। এইটা এখন মনে করেন যে আপনার এরকম কয়েকটা পেজ আছে, আপনার পরপর কয়েকটা পেজ সাজানো আছে। পেজ সাজানোর পরে আপনি চাইলেন যে প্রথম পেজটা, তৃতীয় যে পেজটা আছে এই পেজটাকে সামনে নিয়ে আসবেন। তো সামনে আনাকে বলা হচ্ছে টু ফ্রন্ট। তার মানে এই থার্ড পেজটা সিলেক্ট করে আপনি যদি টু ফ্রন্ট দিয়ে দেন, তাহলে থার্ড পেজটা উল্টে চলে আসবে প্রথম পেজে। তাহলে প্রথম পেজ কি, প্রথম পেজের অংশটা নিচে চলে যাবে, ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। এই হচ্ছে মেইন বিষয়, যে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের বিষয় এইটা। অর্থাৎ টু ফ্রন্ট টু ব্যাক। পজিশন, পজিশনটা হচ্ছে আমরা মনে করেন যে আমরা তো হাত দিয়ে এইভাবে নাড়াতে পারতেছি। এখন আপনি যদি চান আমি হাত দিয়ে না টু নাড়ে ফ্রন্ট এটা একটু হবে। অস্পষ্ট হচ্ছে, বুঝতে পারি না টু ফ্রন্টটা। আচ্ছা, টু ফ্রন্ট আর টু ব্যাক, এইটা যদি বোঝাতে চাই তাহলে আপনাদের আর এখানে কিছু ছবি অ্যাড করে দেখাবে। এই দেখেন, আমি কিন্তু এখানে দ্বিতীয় আরেকটা বিষয় দেখা নিচ্ছি। আমি এটা যদি রাউন্ড করে নিতে চাই তাহলে রাউন্ড করে কি করব, এইখানে ছিল, আমি এই রাউন্ডে ক্লিক করলাম, রাউন্ডে ক্লিক করার পরে এই রাউন্ড এরকম আইকন আসলো। এবার আসার পরে আমি আমার ইচ্ছা মতো এখানে রাউন্ড করে নিচ্ছি, চারপাশে ক্লিক করে ঘুরায় ঘুরায় জাস্ট আমি এইটুকু রাউন্ড, এটা দিয়ে আমি এই পাশে যে এই যে টিক মার্ক যেটা আছে এই টিক মার্কে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে আইকনটা, এটাকে আমরা যদি একটু ছোট করে নিয়ে আসি। আচ্ছা, এইবার দেখেন এই যে আপনার আমার কি বলে, এইটার ছবি, এটা হচ্ছে আপনার পেপার ওয়েট। এই পেপার ওয়েটের ছবিটা কি সবার উপরে আছে না? তাহলে এটা হচ্ছে টু ফ্রন্ট, সবার উপরে আছে, সবার সামনে ফরগ্রাউন্ডে আছে। আর এই যে ইফতেখার লেখাগুলো এগুলো সব ব্যাকগ্রাউন্ডে আছে। এখন আমি মনে করেন যে ইফতেখার লেখাটাকে সিলেক্ট করলাম, লেখা সিলেক্ট করার পরে আমি এই ইফতেখার নামটাকে আমি টু ফ্রন্ট দিয়ে দিলাম, মনে করেন যে এই এতে যাওয়ার পরে টু ফ্রন্ট দিই। এই দেখেন তাহলে হচ্ছে এই যে আমার এই যে ছবিটা, পেপার ওয়েটের যে ছবিটা, এই ছবিটার উপরে লেখাটা চলে আসলো না, ফোরগ্রাউন্ডে চলে আসলো। আবার আমি যদি এটাকে টু ব্যাক দেই তাহলে পিছনে চলে যাচ্ছে না? এইটা হচ্ছে মেইন জি বিষয়। জি। আবার এই এই লেখাটাকে সিলেক্ট করে আমি যদি টু ফ্রন্ট টু ব্যাক দেই, এই যে মনে করেন যে এই যে আমরা ছবিটাকে সিলেক্ট করলাম, ছবিটাকে সিলেক্ট করে মনে রাখবেন এখানে আরেকটা বিষয়, আপনি যদি লেখা এডিট করতে চান তাহলে এই এ যে আইকন, এই আইকনের ভিতরে লেখার এডিট গুলো এখানে হবে। আর আপনি যদি ছবি এডিট করতে চান তাহলে এর পাশে দেখেন যে ওই পঞ্চভুজাকার একটা রাউন্ড সার্কেলের মতো আছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই যে অংশটা আসলো, এইটাকে আমি যদি টু ব্যাকে পাঠাই দিই তাহলে কি হচ্ছে, সবগুলো লেখার পিছনে চলে যাচ্ছে, টু ফ্রন্টেই সবার আগে চলে আসতেছে। এইটা ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, এবার তাহলে শুক্রিয়া। ছবিটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এবার মনে করেন যে আমরা ইফতেখার আলমটাকে এডিট করবো, তাহলে এর ভিতরে যে এডিট করতে হবে, এর ভিতরে যাওয়ার পরে পজিশন, পজিশনের ক্ষেত্রে আমি যেটা বোঝাচ্ছিলাম, মনে করেন যে আমরা এখানে হাত দিতে ওইভাবে নাড়াতে পারতেছি, কিন্তু আমরা যখন সূক্ষ্ম এডিট করার প্রয়োজন তখন কি করা যায়, এই মনে করেন যে আমি পাশে সরাবো, আমি এটা দিয়ে আমি জাস্ট এইভাবে এই যে টিপ মানে ট্যাপ ট্যাপ করে এই যে দেখা যাচ্ছে এইভাবে ট্যাপ দিয়ে দিই, এই যে এইভাবে আমি পাশে সরাতে পারতেছি, এই যে পাশে সরাচ্ছি। এটা এটা হচ্ছে কখন লাগে, এটা খুব সূক্ষ্ম যখন প্রয়োজন হচ্ছে তখন হচ্ছে এরকম যে ট্যাপ করে করে সরাচ্ছি, উপরে নিতে গেলে এভাবে ট্যাপ করে নিচ্ছি, নিচে নিতে গেলে ট্যাপ করে নিচ্ছি, এই আর নর্মালি আমাদের ওটা লাগে না। এরপর এরপরে যেটা আপনার এই যে রিলেটিভ পজিশন, রিলেটিভ পজিশন বলতে কি বোঝায়, রিলেটিভ পজিশন হচ্ছে আপনি মনে করেন যে এই যে লেখাটা আছে, আপনি ইফতেখার লেখাটা সিলেক্ট করা আছে, সিলেক্ট করার পরে আমরা রিলেটিভ পজিশনে যাওয়ার পরে এই দেখেন প্রথম যে আইকনটা আছে, যে আপনার একেবারে কর্নারে, মানে হচ্ছে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন লেখাটা একেবারে বাম পাশে চলে আসতেছে। আপনি যদি এর পরেরটা ক্লিক করেন লেখাটা একেবারে ডান পাশে চলে আসতেছে। মাঝখানেটা ক্লিক করলে হচ্ছে কি লেখাটা মাঝ বরাবর চলে আসতেছে। এইবার যদি আমি নিচের লাইনটা ক্লিক করি তাহলে হচ্ছে লেখাটা একেবারে পুরো যে ক্যানভাসটা এটা মাঝখানে চলে আসছে। খেয়াল করেন যে ক্যানভাসের মাঝখানে চলে আসছে। আমি যদি এটা নিচের দিকে দেই তাহলে হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে, আমি যদি নিচের দিকে দেই এটা নিচের নেমে চলে আসছে।
নিচে নামার পরে আমি যদি আবার এই পাশে দিই এই ব্যাকে চলে যাচ্ছে, এই পাশে দিলে এই পাশে চলে যাচ্ছে। এটা নিজেরা ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন যে কোথায় কি হচ্ছে আর এই গেল। এরপরে আমরা টেক্সট সাইজ, এখন মনে করেন যে আমরা টেক্সট সাইজ কেমনে কি বড় করতে পারি, এই যে কোনায় যেই ছোট বল্টুটা আছে নিচে, এইটাকে টেনে আমরা বড় করতে পারি একরকম। আবার আমরা চাইলে এইখানে টেক্সট সাইজ দিয়ে বড় করতে পারি। টেক্সট সাইজের ক্ষেত্রে এই দেখেন, এই যে আমরা টেক্সট সাইজ যত বড় করছি টেক্সট তত বড় হচ্ছে, আবার টেক্সট সাইজ যত ছোট করছি টেক্সট তত ছোট হচ্ছে। এই তাহলে এই টেক্সট সাইজ আমরা মনে করেন এটা একটা মিডিয়াম রেঞ্জে রাখলাম, এখানে রাখলাম। রেখে আপনি যদি ক্রস দিয়ে দেন তাহলে কিন্তু কিছু সেভ হবে না, আপনাকে এখানে দিয়ে টিক মার্ক দিয়ে দিতে হবে। দিলেন। এবার প্যাডিং, প্যাডিং বলতে বোঝায় আপনার এই যে আমরা একটু আগে টেনে বড় করলাম না, যে এই পাশের এই যে আপনার এটা ছিল ছোট ছিল, জায়গা ছোট থাকার কারণে এটা নিচে চলে আসছে, ইফতেখার আনা নেই যে নিচে ছোট চলে আসছে, পরে আমরা এটাকে টেনে জায়গা বড় করে দিলাম। এই যে আমরা জায়গা বড় করছি ছোট করছি, এটা হচ্ছে প্যাডিং বলা হয় এটাকে। এই এরপরে আপনি মনে করেন চাইলেন যে এই যে টেক্সটটা, এই টেক্সটটাকে একটা কালার দিবেন। তো আমরা আজকের বেসিক ক্লাসে আসলে কালারের গ্রামার, বেসিক গ্রামার টামার এগুলোর ভিতরে যাচ্ছি না। কালারেরও গ্রামার আছে, যে কোন কালারের সাথে কোন কালার ম্যাচিং করবে, কোন কালার দিয়ে কোন কালারই করা যাবে, এটারও একটা রুল আছে, বেসিক আছে। তো এই রুল গুলো আমরা ধীরে ধীরে শিখবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা প্যাডিংটা বুঝলাম। কালারের ভিতরে গেল, কালারের ভিতরে যাওয়ার পরে আমরা টেক্সটটাকে কি কালার করবো, আমরা যদি লাল দেই লাল করে দিলাম, আমরা যদি মনে করেন হালকা পিঙ্ক কালার দেই, করতেছি, এটা দিলাম, করে ফেললাম। এরপর যদি আমরা হালকা আকাশিটা দেই, এই হয়ে গেল। তাহলে পুরো টেক্সটের কালারটাও ওটা দিয়ে চেঞ্জ করা যাচ্ছে। টেক্সটের কালারটা আমরা কি দিব, এইটা। এরপরে আমরা এখানে সিলেক্ট করে আমরা যদি এরপরে যাই, টেক্সচার। টেক্সচার বলতে কি বোঝায়? টেক্সচার বলতে বোঝায় এই টেক্সটের ভিতরে আপনি যদি একটা ছবি অ্যাড করতে চান, যে পুরো টেক্সট জুড়ে একটা ছবি থাকবে। আচ্ছা, টেক্সচার বলতে কি বোঝায় আমি এটা থিওরি না বলে আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখে। টেক্সচার গেলেন, যাওয়ার পরে নো টেক্সচার সিলেক্টেড, এখানে এই যে পাশে গ্যালারির আইকন আছে, দিলেন গ্যালারির ভিতরে, গ্যালারির ভিতরে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আপনার এখানে মনে করেন যে কোনটা সিলেক্ট করবেন, এখানে সাপোজ আমি আমার পেপার ওয়েটটাই সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি কোনটুকু নিব আমি সিলেক্ট করে দিই, এটা এইটুকু এইটুকু নিলাম, এটা পাশ থেকে সাইড করে নিয়ে আসি, এই নিয়ে আসলাম, দিয়ে টিক মার্ক করলাম। এইবার দেখেন কি হইছে, আমার এই যে পুরো লেখাটা, লেখাটার ভিতরে আমার পেপার ওয়েটটা বসে গেছে না? আমি এটা আরো ক্লিয়ার করে দেখতে পারবেন, আমি যদি এটা সাদা করে দিই, এই দেখেন, তাহলে পুরো লেখাটার ভিতরে কি আমার এটা বসে গেছে না? পেপার ওয়েটের ছবিটা বসে গেছে। এইটা হচ্ছে টেক্সচারের কাজ। আচ্ছা, এটা হচ্ছে টেক্সচারের কাজ। এইবার আচ্ছা, আমরা আজকে আমি আর একটু করে আমি হচ্ছে আমি ক্লাসটা শেষ করে দেবো। আমার হচ্ছে আইটি টিম কাজ করতেছে, ফোন দিছে আর কি। হ্যাঁ, রাখো। তোমরা যদি বোঝো
যে এটা হচ্ছে, তাহলে আমি 5 মিনিটের ভিতরে হচ্ছে ক্লাসটা শেষ করে দিচ্ছি তাড়াতাড়ি হচ্ছে। মানে আমাদের মেইনটা হচ্ছে ক্লাস তো আমাদের 1-1.5 ঘন্টার উপরে ক্লাস হয়। এখন যদি তোমার এটা আহ, ঝামেলা হয় তাহলে তো হবে না। ওই জন্য হচ্ছে আমি তাহলে 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি, তুমি ওনাকে একটু কাইন্ডলি এটা দেখতে বলো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্লাসে যেমন এখন এই যে নোটিফিকেশন দিচ্ছে, আবার 10 মিনিট পরে হচ্ছে ক্লাস শেষ হয়ে যাবে এই আর কি। তো অর্থাৎ ফ্রি ভার্সনে চলে আসছে। এই যে এবার নিচে লেখা আসছে যে কন্ট্যাক্ট ইউর আইটি টিম টু আপগ্রেড দ্য জুম প্রো ফর আনলিমিটেড গ্রুপ মিটিং মিনিটস। তো হচ্ছে ফ্রি হয়ে গেছে এখন। তাহলে ওনার সাথে একটু যোগাযোগ করে আমি এখনই ক্লাসটা শেষ করে দিচ্ছি, তুমি তাহলে ওটার ব্যবস্থা করে দাও। ওনারে বলো 5 মিনিট পরে ঢুকতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখনই শেষ করে দিচ্ছি, করে আমি নক দিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা যেই পর্যন্ত করছি একটু কি বুঝতে পারছি সবাই? ভাইজান, সর্বশেষ যে বিষয়টা ছিল সেটা আরেকটু যদি একটু যদি বোঝা দিতেন, লাস্টের সর্বশেষ যে বিষয়টা ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। মানে এটাই ঝামেলা হলে আসলে কি আপনাদেরই ভোগান্তি হয়। এই আপনারা যেমন দেখতেছেন যে আপনারা এই এতদিন কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে ক্লাস করছেন, কিন্তু এই ঝামেলা হওয়ার কারণে 2-3 বার আপনাদের ঢুকতে হচ্ছে আর কি। আচ্ছা, লাস্টে যেটা বুঝলাম যে হচ্ছে আপনার এই যে টেক্সচার, যেটা টেক্সচারে মেইন কাজটা হচ্ছে, টেক্সচার যেটা করবে আপনার ছবির ভিতরে আপনি যে টেক্সচার হিসেবে যেটা অ্যাড করবেন এইটা পুরো ছবির ভিতরে বসে যাবে। যেমন মনে করেন আমি যদি টেক্সচারের ভিতরে যাই, আবার টেক্সচারে গেলাম, টেক্সচারে যাওয়ার পরে এই ছবিটা ডিলিট করে দিলাম, দেওয়ার পরে আমি যদি নতুন ছবি নিই, দেখা যাচ্ছে আমি আহ এই ছবিটা নিলাম। এবার দেখেন আমার পুরো ছবিটা জুড়ে আমার পুরো লেখাটা আমি বড় করে দেখাই আপনাদের। দেখেন এই লেখাটার ভিতরে ওই যে ছবিটা বসে গেছে না? খেয়াল করে দেখতে পাচ্ছেন যে পুরো লেখাটার ভিতরে ছবিটা বসে গেছে। জি জি। এই যে এটা হচ্ছে টেক্সচারের কাজ। আপনি যখন একটা টেক্সচার দিবেন, টেক্সচারের ভিতরে মনে করেন আমি কারো ছবি বসাই দিলাম, যেমন টেক্সচার আছে, টেক্সচারের ভিতরে আমি এই মুহূর্তে হাতের কাছে কোনটা পাচ্ছি, আচ্ছা উদ্ভট একটা ছবি দিয়ে দিই, এই মনে করেন এটা বসায় দিই। এবার দেখেন এই যে পুরো, এই দেখেন এর ভিতরে যে গরিলার চোখটা দেখা যাচ্ছে, এই যে আবার এই পাশে দেখেন গরিলা এইটা আছে। অর্থাৎ এই যে পুরো লেখাটার ভিতরে আপনার ওই ছবিটা বসে যাবে, পুরো লেখাটা জুড়ে আপনার ওই ছবিটা শো করবে। এইটা এখন এই টেক্সচারটা আবার কন্ট্রোল করা যায় টেক্সচারের ভিতরে, যে সেটিংস এর ভিতরে আপনার এখানে যে স্কেল ইনেবল করে আপনার কোন পাশে কতটুকু দেখা যাবে এটা হচ্ছে আপনার ইনেবল করে দেওয়া যায়। নর্মালি ইনেবল না থাকলে হচ্ছে প্রত্যেক অক্ষরের ভিতরে ছবির কিছু পোর্শন পোর্শন দিয়ে যায়। আর ইনেবল করে দিলে আপনি ডিসাইড করতে পারেন যে এই ছবির পোর্শনে এতটুকু থাকবে, এই ছবির পোর্শনে এতটুকু থাকবে, এই আর কি। এটা হচ্ছে টেক্সচার। আর ওপাসিটি বলতে বোঝায় হচ্ছে এটা কতটা ক্লিয়ার দেখাবে। যেমন মনে করেন আমি যদি ওপাসিটি কমাই দিই তাহলে কি এটা ফেড হয়ে যাচ্ছে না, ধীরে ধীরে মুছে যাচ্ছে। আবার যদি ওপাসিটি বাড়ায় দিই তাহলে কি হচ্ছে এটা একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। ওপাসিটি যদি একেবারে কমাই দিই তাহলে এটা নাই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওপাসিটির কাজ, কতটুকু কি করা হয়েছে। আর এরপরে আমাদের আরো বেশ কিছু আছে, তো আমি শেষ করে দিচ্ছি, আমার আইটি টিম আবার নক দিচ্ছে। তো তাহলে হচ্ছে আমি শেষ করে দিচ্ছি, যাতে আমাদের আগামী দিন থেকে আমাদের ইনশাআল্লাহ ঝামেলা হবে না আশা করতেছি। তো এখানে হচ্ছে যে 3D শ্যাডো শ্যাডো বেশ কিছু আমাদের বিষয় এখনো জানার বাকি আছে। আর আপনারা যারা, আমি বললাম এই যে অ্যাপসটা কিভাবে ইনস্টল করতে হয়, ইনস্টল করে ফেলেন। ইনস্টল করার পরে আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করলেই দেখবেন যে আপনারা অনেক কিছু বুঝে গেছেন। আর এটা ঘাটাঘাটি করে এই চিন্তা নাই যে এটা নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে গেলে ওটা আমি দেখাই দেবো কেমনে কি করতে হবে। যদি কোনো সেটিং স্যার আমার হোয়াটসঅ্যাপে পার্সোনালি দেখাই দেবো আপনাদের কিভাবে জি কি স্যার, স্যার মাত্র ইনস্টল করে স্যার ফেলছি এই তো ক্লাসের ভিডিওটা দিয়ে না, আর এই গত এর আগের ক্লাসের ভিডিওটা, এই যে ক্যামেরা আচ্ছা ধরার এই দুইটা হ্যাঁ হ্যাঁ ভিডিওটা হ্যাঁ, দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি দুটোই ভিডিও দিয়ে দিব নে। এটাও ভিডিও রেকর্ড হচ্ছে। তো এটা যেহেতু 2 পোর্শনে ভাগ হয়ে গেছে, এটা আবার অ্যাডজাস্ট করতে হবে, করে তারপরে আমি দিব নে। আর আপনারা যেটা করবেন, আপনারা ওই ডাউনলোড করে ফেলেন অ্যাপসটা, ডাউনলোড করে ফেলার পরে নিজেরা হচ্ছে প্র্যাকটিস করেন। একটু প্র্যাকটিস করলেই দেখবেন যে অনেক বিষয় আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আগামী দিন আমি যখন অল্প কিছুতেই আমরা বেশি কিছু শিখতে পারবো, অল্প কথা দিয়েই। তাহলে সবাই এটা ইনশাআল্লাহ। ইনস্টল করে ফেলেন, ইনস্টল করে নিজের মতো একটু নিজেরা প্র্যাকটিস করতে থাকেন। ইচ্ছা মতো একটু টেক্সট লেখলেন, কিছুই করলেন। আপনি মনে করেন যে পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে কি করবেন, একটু ইউটিউবে সার্চ দেন যে পিক্সেল ল্যাব দিয়ে কেমনে কি একটা বানাতে হয়।
করলেন, নিজের মতো একটু প্র্যাকটিস করলেন, তারপরে আমি তো আগামী সপ্তাহে দেখাবো ইনশাল্লাহ। তো আমি তাহলে যাচ্ছি, যে আমি তাহলে আমাদের জুমটা আগে ঠিক করা প্রয়োজন আর কি। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে।